এভরিবডি, যারা 2026 সালে মাধ্যমিক দেবে ঠিক তাদের জন্য এই ভিডিওটা। কারণ আমি আমার ছাত্রছাত্রীদের পড়াতে গিয়ে দেখেছি যে তাদের অঙ্কের দুর্বলতা, তাই অঙ্কের দুর্বলতা কিভাবে কাটানো যায়, তাই এই উদ্যোগ যে ইউটিউবের মাধ্যমে তাদেরকে অঙ্ক শেখানো। একেবারে ঠিক ছাত্রছাত্রীর পর্যায়ে এসে আমরা অঙ্ক শিখব। যারা যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই ক্লাস। যে সকল অভিভাবকরা আজকের আমার এই ভিডিও দেখছেন, আপনারাও মন দিয়ে দেখুন। দেখার পরে ছেলে মেয়েদের সঙ্গে শেয়ার করুন, ছেলে মেয়েদেরকে দেখান, দেখার পরে অপেক্ষা করুন প্রি টেস্ট পরীক্ষার জন্য আমার ক্লাসগুলো ফলো করে দেখবেন। যারা 30% 40% নাম্বার পেত তারা অ্যাবাভ 80% 90% নাম্বার পাবে, এ আমার দৃঢ় বিশ্বাস। সেই বিশ্বাস থেকে আজকের ক্লাস শুরু করছি। মাধ্যমিকে 2026 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তোমরা ছাত্রছাত্রীরা বইতে দেখো, তোমাদের 1 নম্বর পেজে ঠিক এই চ্যাপ্টার দিয়ে শুরু হয়েছে। আসো আমরা একেবারে ডিটেলে কিভাবে এই ধরনের অঙ্ক করতে পারি। এখানে 3-4টে চ্যাপ্টার রয়েছে, সেই 3-4টে চ্যাপ্টারকে আমরা 3-4টে ক্লাসে করব। আজকে 1.1 যে লেসনটা রয়েছে সেই লেসনের সমস্যাগুলোকে আমরা সমাধান করব, যাতে তোমাদের শর্ট কোশ্চেন অর্থাৎ ছোট কোশ্চেনে কোনো অসুবিধে না হয়। চলো আমরা শুরু করি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই একচল, চল কথাটা শুনে কি মনে হচ্ছে? চল কি না আগে জেনে নিতে হবে। তাহলে একটি সমীকরণ লিখি, তাহলে x² + 2x + 3 = 0। যদি আমরা এই সমীকরণটাকে দেখি তাহলে এখানে চলরাশিটা কোনটি বা চল কি? এই যে চলটা কি x। তাহলে কোন সমীকরণে চলরাশি, এই যে এক চল, একটি চল, যদি দ্বিচল থাকতো তাহলে সমীকরণটি কি হতো? 2x + 3y = 0। এই যে x এবং y, এই যে চলরাশি, এটি দ্বিচল। তাহলে চলরাশি বা চলটা কি আমাদের কাছে পরিষ্কার হলো। তাহলে চলটা হচ্ছে x। এই চলরাশির সঙ্গে আর কিছু কিছু জায়গায় সংখ্যা থাকে। এই দেখো 2 আছে, এই দেখো 3 আছে, এই দেখো 2 আছে। এই চলের সঙ্গে থাকে সহগ, চলের সঙ্গে থাকে সহগ। তাহলে দুটো জিনিস মনে রাখতে হবে যে সহগ এবং চল দুটো কিন্তু আলাদা। তাহলে সহগের সঙ্গে চল থাকে, চলের সঙ্গে সহগ থাকে। যারা যারা ক্লাস 9-এ বহুপদী সংখ্যামালা পড়েছো, সেখানে বহুপদী সংখ্যামালায় এই চল এবং সহগ কথাগুলো দেখেছো। বহুপদ অর্থাৎ দেখো 1, 2, 3, তাহলে কি একের বেশি পদকে একাধিক পদ বা বহুপদী সংখ্যামালা বলা হয়। তাহলে চল কি জিনিস আমরা জানলাম। এইবার আসি ঘাত, দ্বিঘাত। ঘাত কথার ইংরেজি অর্থ হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ারকে ঘাত বলে। তাহলে এখানে পাওয়ারটা কি আছে? তাহলে চলের পাওয়ার কি আছে, চলরাশির পাওয়ার কি আছে? এই পাওয়ারটা এখানে কিছু নেই, মানে 1 আছে, এইটাকে পাওয়ার বলে, ঘাত বলে। তাহলে এই সমীকরণটি তার সর্বোচ্চ পাওয়ার বা সর্বোচ্চ ঘাত কি আছে? 2। তাই এটিকে দ্বিঘাত সমীকরণ বলা হচ্ছে। তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যদি দেখা যায় এটা না থাকতো, যদি শুধু এরকম থাকতো 2x - 3 = 0, তাহলে এটিকে আমরা রৈখিক সমীকরণ বলি বা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বলি, স্ট্রেট লাইন ইকুয়েশন। আবার আমি প্রথম থেকে একটা কথা তোমাদের বলতে চাই যে অঙ্ক করার জন্য বুদ্ধির দরকার হয় না। যারা যারা ভাবছো যে আমার বুদ্ধি নেই বা আমি অঙ্ক ভালো পারি না, একেবারে ভুল ভাবনা। শুধু চোখ থাকলে অঙ্ক করা যায়। তোমরা ভালো করে অঙ্ককে দেখলে বুঝতে পারবে। কারণ অঙ্ক কোনো বিমূর্ত ধারণা নয়, অঙ্ক মূর্ত ধারণা। অঙ্ককে দেখা যায়, অঙ্কের একটা ছবি থাকে। অঙ্ক এই পৃথিবীর যত বস্তু দেখতে পাবে সবটাই অঙ্ক। তা সেইভাবে আমাদের দেখতে হবে। যদি আমরা দেখে নিই যে এই যে সমীকরণটি একটু আগে লিখলাম, যেটাকে আমরা কি বলছি? রৈখিক সমীকরণ বা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন।
তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 2x = 3, x = 3/2। তাহলে x এর মান 3/2। আমরা জেনে এসেছি অক্ষ x অক্ষ এবং y অক্ষ, x অক্ষ এবং y অক্ষ, এখানে x এর মান 3/2। যদি আমি ধরে নিই x এর মান এটা 3/2, তাহলে y এর মান আমরা যে কোনো ধরতে পারি। তাহলে দেখো y অক্ষ বরাবর একটি স্ট্রেট লাইনের ইকুয়েশন এখানে দেওয়া আছে। তাহলে প্রত্যেকটি অঙ্ক তার একটি জিওমেট্রিক্যাল ফিগার আছে। সেই জিওমেট্রিক্যাল ফিগারটা দেখাই হচ্ছে অঙ্কের সমাধান। ওই জিওমেট্রিক্যাল ফিগারটা আমরা দেখব এবং সেইভাবে আমরা অঙ্কগুলোকে সলভ করব। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আমরা চল কি ঘাত কি জেনে নিলাম। এবার এটা দেখতে কেমন, কারণ এই রূপ হচ্ছে অঙ্কের রূপ আছে। এই যে দেখো আমি তোমাদের সামনে কথা বলছি, আমি একরকম দেখতে, তুমি ছাত্র অর্থাৎ তুমি যে ভিডিওটি দেখছো তুমি একরকম দেখতে। তাহলে কি না আমরা মানুষরা একরকম দেখতে, আবার গরু ছাগল ভেড়া বিভিন্ন পশু বিভিন্ন রকম দেখতে। তাহলে এই দ্বিঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ বা উৎপাদক বিশ্লেষণ বা ধরো সুদ কষা, প্রত্যেকটি অঙ্কের একটা করে রূপ আছে। তাহলে সেই রূপ এই দেখতে কেমন এটাই আমাদের আগে একটু বুঝে নিতে হবে, অঙ্কটি দেখতে কেমন হবে। শ্রীধর আচার্য মহাশয়, তোমরা নিশ্চিত নাম শুনেছ, শ্রীধর আচার্য মহাশয় এই দ্বিঘাত সমীকরণের একটি রূপ দান করেছে, যেটা কি ax² প্লাস bx প্লাস c = 0। দেখো দেখতে এইরকম, a সহগ x চল, b সহগ x চল প্লাস c কনস্ট্যান্ট বা ধ্রুবক। এইভাবে দেখতে ঠিক এইরকম হবে। তাহলে কি প্রত্যেকটি সমীকরণকে শ্রীধর আচার্যের কথা অনুযায়ী ax² প্লাস bx প্লাস c = 0 আকারে লিখতে হবে, যেখানে a b c বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, a ≠ 0, এর মান 0 হওয়া যাবে না। যদি দেখো এর মান 0 হয়ে গেছে তাহলে সেটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, সেটি হয়ে যাবে একটি স্ট্রেট লাইন ইকুয়েশন বা রৈখিক সমীকরণ। তাহলে কি না দেখতে কেমন হবে, এইভাবে দেখতে হবে ax² প্লাস bx প্লাস c, এখানে a একটি সহগ x² বাই x একটি চল, b একটি সহগ x একটি চল, c ধ্রুবক বা কনস্ট্যান্ট। ঠিক এইভাবে দেখতে হবে। a b c মনে রাখতে হবে, কন্ডিশন আছে অঙ্কটিতে, a b c বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, a ≠ 0, কখনো এর মান 0 হবে না। যদি কখনো এর মান 0 হয় সেটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, সেটি একটি স্ট্রেট লাইন ইকুয়েশন কিংবা রৈখিক সমীকরণে পরিণত হবে। যাক, এরপরে আমরা কি ঢুকবো, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে কটি পদ্ধতিতে করা যায়। মূলত 3টে পদ্ধতিতে করা যায়। আমরা সেগুলো একটু বেসিক ধারণা নিয়েই কিন্তু আমরা চ্যাপ্টারের মধ্যে ঢুকবো, কি কি 3টে পদ্ধতিতে করা যায়। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে নাম্বার 1 উৎপাদক বিশ্লেষণের সাহায্যে, উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে, উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করা যায়। নাম্বার 2 পূর্ণ বর্গাকারে প্রকাশ করে করা যায়, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে করা যায়, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে করা যায়, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে করা যায়। নাম্বার 3 শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে, শ্রীধর আচার্য এই সূত্র প্রয়োগ করে করা যায়। এই 3টে পদ্ধতিতে মূলত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে করা যায়। তাহলে আমরা দেখে নিই উৎপাদক বিশ্লেষণের সাহায্যে কিভাবে করা যায়, বা পূর্ণ বর্গাকারে সাজিয়ে কিভাবে করা যায়, এবং শ্রীধর আচার্য। মনে রাখতে হবে যে এই 3টি পদ্ধতিতেই করা যাবে। তাহলে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে না হলে অঙ্কটি ভুল আছে এমন ধারণা কিন্তু ভুল। উৎপাদক বিশ্লেষণে না হলে দেখা যাবে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করেও অঙ্কটি করা যেতে পারে। এইবার কথা হচ্ছে বীজ কি, তার আগে জেনে নিতে হবে। এই যে দ্বিঘাত সমীকরণে দুটো বীজ আছে, শ্রীধর আচার্য মহাশয়ের বক্তব্য অনুযায়ী কি
একটি বীজকে তিনি আলফা এবং একটি বীজকে বিটা ধরেছে। আমরা সাধারণ কথায় বীজ কি বলবো না, এক্স এর মান যদি ওই পুরো রাশিটিকে স্যাটিসফাই করে কিংবা সিদ্ধ করে তখন তাকে বীজ বলবো। তাহলে আমরা একটি অঙ্ক করে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে একটি অঙ্ক করে দেখি বীজ কি জিনিস। তাহলে স্যাটিসফাই করতে হবে, কাকে স্যাটিসফাই করতে হবে না, সমীকরণটিকে স্যাটিসফাই করতে হবে। x² - 5x + 6 x² - 5x + 6 = 0। এই যে সমীকরণটি, এই x এর মান এমন একটি বা দুটি মান বেরোবে যে মানটা এই x এর জায়গাগুলোতে বসিয়ে দিলে 0 হবে, অর্থাৎ স্যাটিসফাই করবে, অর্থাৎ সিদ্ধ করবে। তখন এই যে x এর মান যে কটি বেরোবে আমরা সেই কটিকে বীজ বলবো। এই ধরনের সমীকরণে x এর মান দুটো বেরোয়, ওই জন্য এই ধরনের সমীকরণের বীজ কিন্তু দুটো। দেখা যাক আমরা করি, দেখি এটাকে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে আমরা করব বলেছি। তাহলে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করলে এই দেখো এইটুকু অংশ, দেখো সমানের এপারেরটাকে লেফট হ্যান্ড সাইড ওপারেরটাকে রাইট হ্যান্ড সাইড বলছি। তাহলে লেফট হ্যান্ড সাইডের অংশটুকু দেখো একটি উৎপাদক বিশ্লেষণ আছে। এই উৎপাদক বিশ্লেষণকে কি বলা হয়, মিডল টার্ম ফ্যাক্টরাইজ কিংবা মধ্য সহগ বিশ্লেষণ। এই যে মাঝখানে যে সহগটি রয়েছে এই পাঁচটিকে বিশ্লেষণ করাই হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ, কারণ মাঝখানে রয়েছে মধ্য সহগ 5, তার সহগ একে বিশ্লেষণ করা। তাহলে এই করার পদ্ধতি যারা একদম জানো না বা যারা কিছুটা জানো তাদের বলে দিই, এই যে একেবারে এই যে সি অর্থাৎ কনস্ট্যান্ট আর এ অর্থাৎ একেবারে সামনে এই দুটো নাম্বারের গুণ, এই দুটো নাম্বারের এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 6 গুণ করলে কত হবে 6। এর উৎপাদকগুলি আমরা বের করে নেব। 6 এর উৎপাদকগুলি আমরা ছোটবেলায় শিখেছি, ক্লাস 3 পড়ে শিখেছি। তাহলে কি 6 একটি জোড় সংখ্যা অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দিয়ে দিলে কত হবে 2 3 এ 6। এই দেখো এখানে সাইনটি রয়েছে প্লাস, তাহলে 3 আর 2 যোগ করলে দেখো মাঝখানে সহগটি চলে আসছে। তাহলে মাঝখানে সহগটিকে আমরা এইভাবে লিখতে পারি x² - 2 + 3x + 6 = 0। এই লাইনটা করতে হবে এমন নিশ্চয়তা নেই, কিন্তু আমি তোমাদের বোঝানোর স্বার্থে ঠিক লিখলাম। দেখো এখানে 5 ছিল, আমি 5কে বিশ্লেষণ করে লিখলাম, দুটি উৎপাদকে ভাগ করে নিয়ে লিখলাম। তাহলে কি লিখবো না পরের স্টেপে আসবে x² মাইনাস আর এই যে 2 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, মাইনাস আর প্লাসে গুণ হয়ে -2 এর সঙ্গে x গুণ হয়ে 2x প্লাস মাইনাসে মাইনাস 3x + 6 = 0। তাহলে একদম এই জায়গাটা বেরোলো। এবার প্রথম দুটো রাশি থেকে আমরা সাধারণ রাশি বা কমন রাশি নেব। কমন নেওয়া মানে ভাগ করা, মাথায় রাখবে, কমন নেওয়া মানে ভাগ করা, অন্য কিচ্ছু নয়। এখান থেকে কমন রাশি x পাচ্ছি, তাহলে x নিলাম, তাহলে x² ছিল x থাকলো আর 2x ছিল তাহলে 2 থাকলো। এই যে কমন নেওয়া মানে ভাগ করা। দেখো x² কে আমরা কি লিখতে পারি, x² কে আমরা x * x লিখতে পারি। ওখান থেকে x দিয়ে ভাগ করলে x ভ্যানিশ, থাকছে x, লিখলাম 2x 2 * x x করলে x কেটে যাচ্ছে, থাকছে 2। অর্থাৎ তাহলে কমন নেওয়া মানে ভাগ করা, এই যে জায়গাটি মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি দাঁড়ালো, x কমন নিলে x - 2। এইবার মাইনাস কত কমন যাবে দেখো, এটি একটি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এটিও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, অতএব সাধারণ রাশি 3। আমি -3 কমন নিলাম, কমন নিলে x - 3, এখানে মাইনাস হওয়ার কারণ এই যে প্লাস মাইনাসে মাইনাস = 0। তাহলে কি হচ্ছে এই জায়গাটি দাঁড়াচ্ছে। এইবার দেখো এটা এবং এটা কমন রাশি, লিখলাম x - 2 x - 2 into x - 3 = 0। দেখো উৎপাদকের সাহায্যে আমরা এই জায়গাটায় এসেছি। দেখো বীজ, দুটো বীজ বেরিয়ে এসেছে, x - 2 = 0, x - 2 = 0 এটা হয়। তাহলে x = 2 একটা বীজ, আর 9 কি 9 x - 3 = 0, তাহলে x = 3।
তাহলে এই যে ব্যাপারটি এলো, তাহলে একটি অঙ্কে বা এই ধরনের অঙ্কে বীজ দুটো একবার 2 দিয়ে এটাকে যদি আমরা করি x এর মান 2 ধরে করি তাহলে ইকুয়াল টু 0 হবে। আবার x এর মান 3 ও যদি ধরি তাহলেও 0 হবে। অর্থাৎ 2 এবং 3 অঙ্কটিকে স্যাটিসফাই করছে বা সিদ্ধ করছে। অতএব বীজ সম্পর্কে ক্লিয়ার হলো এবং সঙ্গে আমরা কি করলাম, উৎপাদক বিশ্লেষণের সাহায্যে কিভাবে এই ধরনের অঙ্ক করা যায় সে বিষয়ে আমরা ধারণা নিলাম। এরপরে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে কিভাবে অঙ্কটি করা যায় দেখি। এমন একটি উদাহরণ নিয়ে নিই যেখানে পূর্ণ বর্গাকারে সাজিয়ে আমরা অঙ্কটিকে করতে পারব। পূর্ণ বর্গাকারে প্রকাশ করে দেখো কিভাবে করব। একটা উদাহরণ নিয়ে নিই। 3y² - 20 3y² - 20 equal to 160 - 2y², 160 - 2y²। এই যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটিকে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করে কিভাবে করব। এই দেখো, এই যে দেখো 3y² 2y², দেখো একই দেখতে, সেম দেখতে রাশিকে আমরা কি করব, একদিকে আনবো অর্থাৎ রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আনবো, আবার লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে ট্রান্সফার করা কিংবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে ট্রান্সফার করার একটি নিয়ম আছে। সেই নিয়মটা কি না, সেই সংখ্যার আগে বা সেই রাশির আগে যে সাইন থাকে, যে চিহ্ন থাকে, তার বিপরীত চিহ্নের ব্যবহার করতে হবে। তাহলে কি বললাম, তার বিপরীত চিহ্নের। আমি যদি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আনি তাহলে এখানে সাইনটি আছে মাইনাস, এর সঙ্গে সঙ্গে এপারে যখন আসবে প্লাস হয়ে যাবে। বা এপার থেকে যদি আমি ওপারে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে এখানে সাইন যদি প্লাস থাকে ওপারে গিয়ে মাইনাস হবে, এপারে যদি ইনটু থাকে ওপারে গিয়ে ভাগ হবে, ওপারে যদি ভাগ থাকে এপারে এসে গুণ হবে। যা সাইন থাকবে বিপরীত হয়ে যাবে, মাথায় সেট করে নাও। তাহলে কি হচ্ছে, একই দেখতে বা সেম দেখতে রাশিকে আমরা একদিকে আনলাম অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে লিখছি 3y²। এই দেখো 2y², শুধু সংখ্যাটি আলাদা আছে, y² আছে। তাহলে কি করলাম, ওটাকে আনলাম, দেখো মাইনাস ছিল প্লাস হয়ে গেল, 2y² সমান 160। এবার 20 কে দেখো আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, 20 কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে 20 এর আগে যেহেতু মাইনাস আছে এখানে প্লাস হয়ে গেল। অতএব এখানে 20, তাহলে কি দাঁড়াচ্ছে 3 আর 2 3টি y² এবং 2টি y² সমান 5টি y², অর্থাৎ 5y² equal to 180, অর্থাৎ 160 plus 20 180। এরপরে দেখো পরের লাইনটা খুব ইন্টারেস্টিং, একটুখানি দেখো। এই যে y² রাখলাম, এই 5 টা এপারে ইনটু আছে, আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি করব তোমরা বলো, ভাগ করব। গুড, ভাগ করব। তাহলে কি করলাম, বাই 5 করলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা 36, এটাকে এটা দিয়ে ভাগ করলে 36, 3 5 15, 15 3 0 5 6 30, অর্থাৎ 36। তাহলে y² ইকুয়াল টু 36 হয়েছে। তাহলে y ইকুয়াল টু কত হবে, √36। এই দেখো লেফট হ্যান্ড সাইডে যখন স্কয়ার ছিল, রাইট হ্যান্ড সাইডে লেখার সময় আমরা কি করলাম, তাকে রুট করে দিলাম। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, y ইকুয়াল টু, অতএব y ইকুয়াল টু প্লাস মাইনাস 6, প্লাস 6 এর হোল স্কয়ার সমান 36, আবার মাইনাস 6 এর হোল স্কয়ার সমান 36। কেউ অঙ্কটাকে ঠিক এভাবে করতে পারো, y² ইকুয়াল টু 6 এর হোল স্কয়ার প্লাস 6 মাইনাস 6 এর হোল স্কয়ার প্লাস 6 মাইনাস 6 এর হোল স্কয়ার। এই যে পাওয়ারে পাওয়ারে বা ঘাতে ঘাতে কেটে গেল লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তাহলে y ইজ ইকুয়াল টু প্লাস 6 মাইনাস 6, অর্থাৎ এরও দেখো দুটি বীজ, একটি প্লাস 6 একটি মাইনাস 6। তাহলে দেখো পূর্ণ বর্গাকারে সাজিয়ে আমরা এই ধরনের অঙ্ক করতে পারি। এইবার আসবো শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করে আমরা এই ধরনের অঙ্ক করতে পারি। আমরা এই চ্যাপ্টারটা হয়তো আরেকটা ক্লাসের পরে ধরবো,
তাও আমি একটুখানি সূত্রটা নিয়ে জাস্ট বলে রাখি। শ্রীধর আচার্য মহাশয় সূত্রটি আগে ওই যে বললাম দ্বিঘাত সমীকরণের দেখতে কেমন বা কিভাবে লিখতে হবে, মাননীয় শ্রীধর আচার্য মহাশয় সেটা লিখে দিয়েছিলেন a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব নাম্বার, a নট ইকুয়াল টু 0 হবে। না উনি কি করেছেন না সূত্র লিখেছেন কি x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে দুটো বীজ, একটা প্লাস বীজ একটা মাইনাস বীজ, উনি এটাকে যদি আমরা ভাগ করে দিই দুটো বীজে, তাহলে x ইকুয়াল টু মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a একটা বীজ, আর x ইকুয়াল টু মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a আরেকটি বীজ। এই যে দুটো বীজ এই দুটো বীজ যে কোনো দ্বিঘাত সমীকরণ এখানে যদি এই যে a b c এর মান বসিয়ে দেওয়া হয় তাহলে অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে। যেমন আমি একটি অঙ্ক একটু আগে লিখেছিলাম যেটাকে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করলাম। কি লিখেছিলাম x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এই দেখো ax স্কয়ার, অতএব এখানে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে a এর মান এখানে 1, b এর মান মাইনাস 6, c এর মান প্লাস 6। তাহলে দেখো এই যে মাইনাস 6 b এর মান, তাহলে মাইনাস 5 এর হোল স্কয়ার মাইনাস 5 b এর মান, তাহলে মাইনাস 5 এর হোল স্কয়ার লিখলাম মাইনাস 4 ইনটু a এর মান 1, c এর মান প্লাস 6 লিখে অঙ্কটি করে দিলেই কিন্তু অঙ্কটি হয়ে যাবে। যা এইভাবে তাহলে তিনটে পদ্ধতিতে আমরা দ্বিঘাত সমীকরণ করব। তাহলে দ্বিঘাত সমীকরণে বীজ সম্পর্কে ধারণা হলো। পরবর্তী আলোচনা আমরা যখন পরবর্তী চ্যাপ্টার ধরব সেই চ্যাপ্টারে অবশ্যই করব, কারণ এখানে পাণ্ডিত্য করা বা আমার জ্ঞান জাহির করার জন্য আমি আসিনি। আমি এসেছি কত সহজভাবে অঙ্ক করা যায় এবং অঙ্কের প্রতি প্রত্যেকটি ছেলেমেয়ের যেন অগাধ ভালোবাসা জন্মায়, অঙ্ককে তারা যাতে ভালোবাসতে পারে, ভালোবেসে অঙ্ক করলে অঙ্ক ফিডব্যাক দেবে। অঙ্কে 80-90% নাম্বার পাওয়া কোনো ব্যাপার না, শুধু একটু ভালোবাসতে হবে এবং ভালো করে দেখতে হবে। আমরা এবারে চ্যাপ্টারে ঢুকে যাব। প্রথম চ্যাপ্টার 1.1 তোমাদের লেখা আছে কোষে দেখি 1.1 কোষে দেখি 1.1। প্রত্যেকে বই খুলে গেল, বইতে দেখো 4 নম্বর পেজে কোষে দেখি 1.1। এখানে যে অঙ্কগুলো আছে আমরা পাই টু পাই একদম কোনো অঙ্ক অ্যাভয়েড না করে প্রত্যেকটি অঙ্ক করব। প্রত্যেকটি অঙ্ক আমরা করতে গেলে তাহলে বুঝে যাব অঙ্কগুলো কিভাবে করতে হবে, বা এখান থেকে যে ধরনের ছোট প্রশ্ন আসবে আমরা তার উত্তর দিতে পারবো। খোলো তোমরা দেখি বইটা খোলো। প্রথমে এখানে আছে নিচে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে আমরা বহুপদী সংখ্যামালা আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম যার 1-এর বেশি বা 2-এর বেশি বা 3-এর বেশি পদ রয়েছে তাদের বহুপদী সংখ্যামালা বলে। তাহলে সেরকম সংখ্যামালা দিয়ে দ্বিঘাত সমীকরণ তৈরি হয়। তাহলে বহুপদী সংখ্যামালা অথচ দ্বিঘাত সমীকরণ সেরকম গুলোকে বুঝে লিখতে হবে। প্রথম দেখো একের দাগে রয়েছে 1 রোমান 1 এ রয়েছে কি রয়েছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 2, x স্কয়ার মাইনাস 7x প্লাস 2, আর কিছু নেই। কিন্তু সমীকরণ হতে গেলে তার প্রধান কাজ হচ্ছে তার দুটো সাইড থাকবে, একটা লেফট হ্যান্ড সাইড একটি রাইট হ্যান্ড সাইড। দেখো এই অঙ্কটিতে কোনো সাইড নেই, অর্থাৎ এটি একটি উৎপাদক বিশ্লেষণ কিংবা বহুপদী সংখ্যা। এই এক পদ তিনটে পদ রয়েছে ত্রিপদী সংখ্যা, অতএব বা ত্রিপদী সংখ্যামালা। এটা কোনোভাবে দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিতীয়টি দেখো 7x⁵
7 নাম্বার 2 7x to the power 5 7x to the power 5 minus x into x plus 2 minus x into x plus 2 minus x into x plus 2 আর কিছু নেই। আমরা অঙ্কটাকে ক্যালকুলেশন করি, কি দাঁড়ায় দেখি। এখানেও একই ঘটনা, দেখো এর একটি সাইড রয়েছে, অর্থাৎ এর কোনো রাইট হ্যান্ড সাইড নেই বা ইকুয়াল টু দিয়ে কিছু নেই, অতএব এটি সমীকরণ হতে পারে না। তাহলে এটিও একটি বহুপদী সংখ্যা। তাও অঙ্কটিকে আমরা করব 7x to the power 5 minus x square plus 2x, সরি প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2x। তাহলে দেখো আমি বলেছিলাম দ্বিঘাত সমীকরণ হতে গেলে তাহলে কি হবে, x থাকুক আর y থাকুক, চলরাশি চল যাই হোক না কেন তার পাওয়ার সর্বোচ্চ হবে কিন্তু 2, এখানে সর্বোচ্চ পাওয়ার কিন্তু 5, অতএব এটি দ্বিঘাত নয়, আবার সমীকরণ নয়। তার কারণ হচ্ছে এখানে রাইট হ্যান্ড সাইডে কিছু নেই। নাম্বার 3 তে কি আছে দেখা যাক। নাম্বার 3 তে এখানে রয়েছে, এটা সমীকরণ নয় কিন্তু এটা কিন্তু দ্বিঘাত। সমীকরণ নয় অর্থাৎ দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এই নাম্বার 3 তে কি রয়েছে 2x নাম্বার 3 তে রয়েছে, নাম্বার 3 তে রয়েছে 2x into x plus 5 plus 1 into x plus 5 plus 1। এটা সমীকরণ নয়, তো আমরা প্রথমেই বলছি যেহেতু আমাদের কোনো রাইট হ্যান্ড সাইড নেই তাই সমীকরণ নয়। এটাকে গুণ করে দেখা যাক কি দাঁড়াচ্ছে দেখি। 2x স্কয়ার প্লাস 5 2 10x প্লাস 1, এটি দ্বিঘাত বহুপদী। দ্বিঘাত কারণ এর পাওয়ারটা 2 রয়েছে, অর্থাৎ এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, এটা বুঝে নিতে হবে। নাম্বার 4 এ রয়েছে কি, নাম্বার 4 একের দাগে নাম্বার 4 রয়েছে 2x 1। দেখো এটি একটি দ্বিপদী সংখ্যামালা, বহুপদীর মধ্যেই পড়ে দ্বিপদী, কারণ একাধিক পদ থাকলে তাকে আমরা বহুপদী বলি। তাহলে কি হচ্ছে 2x, x এর পাওয়ার কিন্তু 1, অতএব এটি দ্বিঘাত নয়, কেবলমাত্র একটি বহুপদী সংখ্যা। তাহলে আমরা একের দাগে 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক করে আমরা তার লজিক বুঝে নিলাম যে কোনোটাই সমীকরণ দেওয়া নেই, প্রত্যেকটি বহুপদী সংখ্যা, তার মধ্যে একটি এবং দুটি 1 এবং 3 এটা দ্বিঘাত বহুপদী সংখ্যা, আর বাকিগুলো দ্বিঘাত নয়। এবার আসি নাম্বার 2, কোশ্চেন দেখি নাম্বার 2 এর দাগে। বোঝা যাচ্ছে? যদি বোঝা না যায়, কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে ভুলবে না, আমি সেই জায়গা নিয়ে আবার আমি ভিডিও করব, অবশ্যই তার কথা দিচ্ছি। নিচের সমীকরণগুলি কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। তাহলে কি বলেছে কন্ডিশন, যে ax² + bx + c = 0 এই আকারে লিখতে হবে, যেখানে a b c বাস্তব সংখ্যা, a ≠ 0 হতে হবে। তাহলে 2 এর 1 এ কি আছে, x - 1 + 1/x + 6। তাহলে 2 এর 1 আমরা দেখে নেব কি রয়েছে, x - 1 + 1 + 1/x + 1/x = 6। তাহলে আমরা এটাকে কষে দেখি। একদম আমি বলেছিলাম না অঙ্ক করতে গেলে বুদ্ধি লাগে না, অঙ্ক করতে গেলে চোখ লাগে। একদম ভালো করে দেখো, আমরা সরল শিখেছি না ছোটবেলায় বদমাশের নিয়ম অনুযায়ী, b o d m e a s। তাহলে প্রথমে কি করতে হবে, ভাগ, তারপরে গুণ, তারপরে অ্যাডিশন যোগ, তারপর সাবট্রাকশন বিয়োগ। তাহলে সেই নিয়ম অনুসারে আমরা এখানে করব। এই দেখো এখানে যোগ আর বিয়োগ আছে, প্রথমে কি করব, যোগ করব, এই অংশটুকু যোগ করব, শুধুমাত্র চোখ লাগে, বুদ্ধি লাগে না, এই যোগটুকু করব। তাহলে কি হচ্ছে না x মাইনাস, এটাকে ভগ্নাংশের যোগ, এর লসাগু কত x,
তাহলে এর সঙ্গে গুণ হয়ে গিয়ে x প্লাস 1 ইকুয়াল টু 6। এই দেখো এই পারে আবার একটি ভগ্নাংশের বিয়োগ চলে আসছে, এই যে ফ্র্যাকশন চলে আসছে, এই ফ্র্যাকশনের বিয়োগটা করব, করলে কি দাঁড়াচ্ছে এর লসাগু x, তাহলে কি হচ্ছে x স্কয়ার মাইনাস x, এটা প্লাস মাইনাসে মাইনাস 1 কারণ এখানে ব্র্যাকেট হবে, ইকুয়াল টু 6। তাহলে কি দাঁড়াচ্ছে x স্কয়ার মাইনাস x মাইনাস 1, এই যে সমীকরণের নিয়ম অনুসারে লেফট হ্যান্ড সাইড থেকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, ইকুয়াল টু 6x, এটা ভাগ ছিল ওপারে গিয়ে গুণ, ঠিক ওটাকে এবার ট্রান্সফার করব এদিকে, তাহলে কি দাঁড়াচ্ছে x স্কয়ার মাইনাস x, এই যে প্লাস সরি ওখানে প্লাস আছে মাইনাস 6x মাইনাস 1 ইকুয়াল টু 0। আমি একটু উপরের দিকে মুছে দিই কারণ বোর্ডটি ছোট, যে কারণে উপরের দিকটা মুছে দিলাম, মুছে দিয়ে করার চেষ্টা করছি। তাহলে কি হবে x স্কয়ার, এই যে মাইনাস x মাইনাস 6x মাইনাস 7x মাইনাস 7x মাইনাস 1 মাইনাস 7x মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো আমাকে ওখানে কন্ডিশন দিয়েছে কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই আকারে লিখতে হবে যেখানে a b c এই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার এবং a নট ইকুয়াল টু 0। এই দেখো এর মান 0 নয়, এর মান 1, এই দেখো ax স্কয়ার এখানে a সমান 1, তারপরে কি বলা হয়েছে প্লাস bx, এই যে b এর মান দেখো মাইনাস 7, মাইনাস 7, এই দেখো bx প্লাস c, এই দেখো c এর মান মাইনাস 1, তাহলে কি হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে আমরা প্রকাশ করতে পেরেছি। তাহলে প্রথম অঙ্কটা প্রকাশ করা গেছে। এবার দুইয়ের দাগের অঙ্ক দেখো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো তোমরা, আমি সেটা নিয়ে আবারও ক্লাস করব যাতে একেবারে সহজভাবে আমরা অঙ্ককে ভালোবাসতে পারি, অঙ্ক করতে পারি, অঙ্কতে 80% নাম্বার পেতে পারি। দুইয়ের দাগে কি রয়েছে x প্লাস 3/x ইকুয়াল টু x স্কয়ার, কি রয়েছে 2 দুইয়ের 2তে কি রয়েছে, দুইয়ের 2তে কি রয়েছে x প্লাস 3/x ইকুয়াল টু x স্কয়ার, x প্লাস 3/x ইকুয়াল টু x স্কয়ার। অঙ্কটাকে করে দেখব, করে দেখলে আমরা কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে সাজাতে পারি কিনা দেখব। দেখা যাক, এই দেখো একই নিয়মে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে দেখি, কিচ্ছু বুদ্ধির দরকার নেই, শুধু দেখো এটা একটা যোগ করতে বলা হয়েছে, তাহলে যোগটা করব এর লসাগু x, তাহলে x স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু x স্কয়ার। তাহলে এটাকে কি করব x স্কয়ার প্লাস 3 রাখলাম, x স্কয়ার প্লাস 3 রাখলাম, আর এটাকে কি করলাম ওপারে ট্রান্সফার করলাম, অতএব x স্কয়ার এর সঙ্গে x গুণ করলে x কিউব। আমি যদি ওটাকে লেফট হ্যান্ড সাইডে লিখি x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে দেখো x এর পাওয়ার কত 3, অতএব এটি দ্বিঘাত সমীকরণ নয়, এখানে লেখা যায়নি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং c নট ইকুয়াল টু 0। দেখো লেখা যায়নি, x এর পাওয়ার বেড়ে গেছে, এখানে x এর পাওয়ার স্কয়ার করতে হবে, স্কয়ার যদিও আছে একটা কিন্তু এটা এক্সট্রা, অতএব এটাকে এই আকারে লেখা যাবে না বা সম্ভব নয়। এর পরের অঙ্কটি রয়েছে দেখো 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগে যেখানে বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আমরা সেখানেই কমেন্ট করব। 3-এর দাগের অঙ্কটি দেখো x স্কয়ার মাইনাস 6 রুট x, x স্কয়ার মাইনাস 6 রুট x, x স্কয়ার মাইনাস 6 রুট x প্লাস 2 ইকুয়াল টু 0, প্লাস 2 ইকুয়াল টু 0। ক্লাস 7 এ সূচক তোমরা পড়ে এসেছিলে, 9 এও কিছু অংশ ছিল এই x রুট, এই যে x স্কয়ার মাইনাস 6 রুট x মানে x টু দি পাওয়ার হাফ প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যায়নি, এই দেখো এর পাওয়ার কিন্তু 1 না থেকে হাফ হয়ে গেছে। x এর পাওয়ার এখানে দেখো x এর পাওয়ার 1 হওয়ার কথা ছিল, এখানে x এর পাওয়ার হাফ অর্থাৎ 1/2, অতএব এটাকেও ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে সাজানো যাবে না। নাম্বার 4 দেখা যাক, কোথাও অসুবিধা হলে বলবে। নাম্বার 4 দেখা যাক, নাম্বার 4 2-এর দাগের
আইভি, দুইয়ের দাগের আইভিতে কি আছে, x মাইনাস 2 এর হোল স্কয়ার, x মাইনাস 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। দেখা যাক এই যে অঙ্কটি রয়েছে, আমরা লেফট হ্যান্ড সাইডটাকে দেখি। দেখো এখানে একটি সূত্র দেওয়া রয়েছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আমরা প্রত্যেকে জানি a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা ঠিক ওই সূত্রটাকে এখানে লিখব। লেখো দেখি কি দাঁড়ায়, কি হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। কি দাঁড়ালো, কি দাঁড়ালো? তাহলে দেখো এই x লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্লাস প্লাস, দেখো মাইনাস 4x লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্লাস 4 মাইনাস 4 লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। কিংবা ট্রান্সফার করে আনো, কেউ যদি এটাকে এইভাবে করো, x স্কয়ার ওটাকে ট্রান্সফার করলে মাইনাস x স্কয়ার মাইনাস 4x ওটাকে ট্রান্সফার করলে প্লাস 4x প্লাস 4 ওটাকে ট্রান্সফার করলে মাইনাস 4 ইকুয়াল টু 0 করলে দেখো এই বাদ, তাহলে সমীকরণটি থাকছে না। অতএব একে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যাচ্ছে না। তাহলে এখানে একটি মাত্র লেখা যাচ্ছে সম্ভবত, হ্যাঁ, বাকিগুলো ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে, bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যাচ্ছে না। এইবার চলে যাই 3 নম্বর দাগের অঙ্ক। তোমরা দেখতে থাকো, কোথাও অসুবিধা হলে কমেন্ট করতে ভুলো না। 3 নম্বরের দেখো, 3 নম্বরে কি বলা হয়েছে, x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তাহলে দেখো অঙ্কটি দেখেই বোঝা যাচ্ছে x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এই দেখো কত গুণ, পাওয়ারে কত গুণ আছে। আমার সমীকরণ লেখার কথা ছিল x স্কয়ার, তাহলে x স্কয়ারের হোল কিউব মাইনাস x এর হোল কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে x কিউব এই ঘাতটি। তাহলে এখানে দেখো প্রশ্ন রয়েছে সমীকরণটি চলের কোন ঘাতের জন্য, চল মানে x, তাহলে x চলের কোন ঘাতের জন্য, কিউব ঘাত বা 3 ঘাত বা 3 ঘাত। তাহলে x কিউব ঘাতের সাপেক্ষে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এইটাকে যদি আমরা এটাকে বাদ দিই তাহলে কি হবে, x স্কয়ার মাইনাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে কোন ঘাতের জন্য হবে, না x কিউব ঘাতের জন্য হবে। নাম্বার 4, আমরা 4 এর দাগের অঙ্কগুলো দেখব, একদম খুব মন দিয়ে দেখব 4 এর দাগের অঙ্কগুলো। 4 এর দাগে কি দেওয়া রয়েছে, 4 এর 1 দাগ নম্বর দি 4 এর 1, 4 এর 1 কি আছে, a minus 2 into x square plus 3x plus 5 equal to 0 a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তাহলে a minus 2 x square plus 3x plus 5 x square plus 3x plus 5 equal to 0 বলেছে a কোন মানের জন্য, এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। আমি বলেছিলাম যে যদি x এর মান 0 হয়ে যায়, এর মান যদি 0 হয়ে যায়, সব জায়গায় কন্ডিশনে ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে a b এবং c বাস্তব সংখ্যা, এখানে বাস্তব সংখ্যা। আর একটি কন্ডিশন ছিল a নট ইকুয়াল টু 0। বলেছিলাম a ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে কি করবে না, সেটি একটি রৈখিক সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এর মানটা যদি তাহলে 0 থেকে বেশি হয়, মানে এর মান যদি 0 হয়ে যায় তাহলে এটি একটি রৈখিক সমীকরণ হয়ে যাবে। তাহলে 0 হতে গেলে কি করতে হবে, দেখা যাক, এখানে করা যাক। তাহলে a - 2 = 0, তাহলে a = 2। তাহলে কি দাঁড়াচ্ছে না, এর মান যদি 2 হয়, 2 - 2 0, 2 - 2 0, তখন এর মান 0 হয়ে যাবে, তখন x স্কয়ার এর মান 0 হয়ে যাবে, ওটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এর কোন মানের জন্য, এর মান 2, এর জন্য এই সমীকরণটি
দ্বিঘাত সমীকরণ হবে না। নাম্বার টু 4 দাগে 2 এরটা আমরা ভালো করে দেখি। 2 এ কি দেওয়া আছে? 4 দাগে 2 এরটা দেখি। 4 দাগে 2 এরটা x minus x by 4 minus x equal to 1 by 3x, x not equal to 0, x not equal to 4k, ax plus bx plus c equal to 0 আকারে প্রকাশ করি। তাহলে কি হচ্ছে x minus 4x, x minus 4 minus x equal to 1 by 3x। তাহলে এই সমীকরণটি 4 এর 2, এই সমীকরণটিকে আমাকে কি আকারে প্রকাশ করতে হবে? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতে হবে। এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, x নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 4। তাহলে x এর মান 0 হবে না আর 4 হবে না। দেখা যাক করি। তাহলে এই দেখো অঙ্কটি এমন ভাবে সাজানো রয়েছে, আমি বারবার বলছি অঙ্কটিকে যদি ভালো করে দেখা যায় তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে, এর জন্য কোনো বুদ্ধি খাটাতে লাগে না। দেখো এই কোণাকোণি গুণ, যেটাকে আমরা বজ্র গুণন পদ্ধতি বলি, এই কোণাকোণি গুণ করো কোণাকোণি। তাহলে এটার সঙ্গে এর গুণ করলে কত হবে? 3x আর x গুণ করলে 3x স্কয়ার ইকুয়াল টু একের সঙ্গে যা গুণ করব তাই হয়ে যায়, তাহলে 4 মাইনাস x। তাহলে এইবার আমরা সাজিয়ে নিই ঠিক এই আকারে। তাহলে 3x স্কয়ার মাইনাসটা ছিল লেফট হ্যান্ড সাইডে আনছি প্লাস x, এটা আনছি মাইনাস 4 ইকুয়াল টু 0। এই দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ওই আকারে সাজানো গেছে কিনা। বলেছে x এর মান 0 কিংবা 4 হবে না। এটাকে যদি ক্যালকুলেশন করে দেখি 0 কিংবা 4 হয় কিনা, দেখা যাক ক্যালকুলেশন করি। তাহলে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করব। 4 আর 3, 4 3 12, 4 থেকে 3 বাদ গেলে 1 হবে, মত সহগ বিশ্লেষণ। তাহলে 3x স্কয়ার প্লাস 4x minus 3x, 4x minus 3x, 4x minus 3x minus 4 equal to 0। তাহলে এখান থেকে কমন রাশি x নিলাম, তাহলে 3x plus 4 একটি রাশি minus 1 কমন নিলাম, 3x plus 4 এটা কমন রাশি। তাহলে কি হচ্ছে 3x plus 4 একটা রাশি আর x minus 1 আরেকটি রাশি। অতএব আমি উপরের দিকে একটু মুছে দিচ্ছি। আচ্ছা এই পার্টটাই করার চেষ্টা করছি, এই তাহলে কি হচ্ছে 3x plus 4 equal to 0, অতএব 3x equal to minus 4, x equal to minus 4 by 3। দেখো আরেকটা কি দাঁড়াচ্ছে x minus 1 equal to 0, x equal to 1। দেখো কন্ডিশনে ছিল x not equal to 0, x not equal to 4, আমাদের 0 বেরোয়নি 4 বেরোয়নি। তাহলে এটাকে আমরা লিখতে পারলাম ax স্কয়ার প্লাস bx প্লাস c equal to 0 আকারে। বোঝা গেছে? এইটা আমরা এক্সট্রা করলাম কারণ আমাদের কন্ডিশনটা ফুলফিল করেছে কিনা সেটাকে আমরা পরীক্ষা করে নিলাম বা প্রুফ করে নিলাম। বোঝা যাচ্ছে? এরপরে তাহলে কত হলো? 4 এর 2 হলো 4 এর 3, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইনটু x প্লাস 3 প্লাস 2k, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23, 3x স্কয়ার তাহলে 4 এ 3, 3x স্কয়ার প্লাস 7x, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু কোথায় x প্লাস 3 ইনটু x প্লাস 4, তাহলে x প্লাস 4 ইনটু x প্লাস 3 প্লাস 2 একটা সাইড করব। আগে আমরা রাইট হ্যান্ড সাইডটা করি, যেহেতু গুণ অবস্থায় আছে আমি বলেছিলাম অঙ্কটাকে দেখতে হবে শুধু। তাহলে কি হচ্ছে না এই রাইট হ্যান্ড সাইডে এই দেখো এটা গুণ অবস্থায় আছে, গুণটা করি। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে লিখে যাই 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, এইটা গুণের নিয়ম প্রত্যেকের মনে আছে, যদি মনে না থাকে ভালো করে দেখে নাও। প্রথম রাশি দ্বিতীয় রাশি,
দ্বিতীয় রাশি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি। তাহলে কি দাঁড়ালো? প্রথম রাশি সমগ্র রাশি, দ্বিতীয় রাশি সমগ্র রাশি। এইভাবে গুণ। যদি কারোর গুণের ক্ষেত্রে প্রবলেম থাকে, ক্লাস 7-এ গুণ শেখানো হয়েছিল, যদি কারোর প্রবলেম থাকে তারা কমেন্ট করবে, আমি গুণ নিয়ে অবশ্যই একটি ভিডিও করব, যেটা 10-15 মিনিটে, যেখানে গুণকে ক্লিয়ার করব। এরপরে দেখি প্রথম রাশি, প্রথম রাশি। তাহলে x x গুণ করলে x স্কয়ার, তারপরে প্লাসে প্লাসে প্লাস, x আর 3 গুণ করলে 3x, তারপরে দ্বিতীয় রাশি, প্রথম রাশি, প্লাসে প্লাসে প্লাস, 4 আর x গুণ করলে 4x, তারপরে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, প্লাসে প্লাসে প্লাস, 3 4 12 প্লাস 2। তাহলে কি দাঁড়ালো? কি দাঁড়ালো? কি দাঁড়ালো আমরা দেখে নিই। 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x স্কয়ার 4 আর 3 7x প্লাস 12 আর 2 40। তাহলে দেখো এইবার আমরা কি করব, একটু ট্রান্সফার করি। তাহলে দেখা যাক 3x স্কয়ার, এই একই দেখতে বা সেম দেখতে রাশিগুলোকে একদিকে এক জায়গায় আনবো। মাইনাস x স্কয়ার, কেন মাইনাস দিলাম? রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আনার সময় কি বলেছিলাম? বিপরীত সাইন হবে, তাই বিপরীত সাইন। প্লাস 7x, এই দেখো এখান থেকে আনলাম মাইনাস 7x, এখানে আছে প্লাস 23, এখান থেকে আনলাম মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ালো? কি দাঁড়ালো একবার দেখে নি না। এই দেখো 3x স্কয়ার থেকে x স্কয়ার বিয়োগ করলে কি হবে? 2x স্কয়ার, এই যে 7x প্লাস মাইনাস রয়েছে, কেটে গেল। এবার কি 23 থেকে 14 বাদ গেলে কত হবে? 9। কত হচ্ছে? প্লাস 9। এখানে প্লাস হলো কেন? না যার সংখ্যা বড় তার সাইন বসবে বীজগণিতিক নিয়ম অনুযায়ী। তাহলে কি হলো? না কি হয়েছে? 2x স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু 0। কন্ডিশন কি দিয়েছিল? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখতে হবে। হয়েছে? হয়নি না? না, হয়েছে, অবশ্যই হয়েছে। এইবার আমি দেখো এটাকে লিখছি কিভাবে। দেখো 2x স্কয়ার প্লাস 0 ইনটু x, 0 ইনটু x করলে 0 হয়ে যায়, প্লাস 9 ইকুয়াল টু 0। দেখো তো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যাচ্ছে কিনা। এখানে x এর কি সহগ কি? 0, যে কারণে 0 হয়ে গেছে, তাই নেই এখানে। তাহলে অ্যানসারটি কি দাঁড়ালো? অ্যানসারটি দাঁড়ালো এটা। এবং আমরা প্রুফ করলাম কি না, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখে। তাহলে বোঝা যাচ্ছে। এরপরে কত? 3 এর কত? 4 এর 3 করলাম, 4 এর 4, a প্লাস 2 হোল কিউব ইকুয়াল টু x ইনটু x স্কয়ার মাইনাস 1। সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং a স্কয়ার x স্কয়ার x ও x টু দি পাওয়ার 0 সহগগুলি লিখি। তাহলে দেখা যাক আমরা 4 এর 4 এ যাব। 4 এর 4 এ যাব। তাহলে 4 এর 4 এ কি রয়েছে? x প্লাস 2 হোল কিউব, x প্লাস 2a হোল কিউব ইকুয়াল টু x ইনটু x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু x ইনটু x স্কয়ার মাইনাস 1। তাহলে এই সমীকরণটিকে আগে আমরা ক্যালকুলেশন করি, তারপরে দেখব। এই দেখো আমি বলেছিলাম শুধুমাত্র চোখ লাগে আর কিচ্ছু না। এইখানে দেখো তো একটি সূত্র দেওয়া আছে, a প্লাস b হোল কিউব। আমরা প্রত্যেকেই জানি a প্লাস b হোল কিউবের সূত্র। বলো বলো, বলতে থাকো। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। মনে নেই? মনে নিশ্চিত আছে। তাহলে ওইটাকে জাস্ট আমরা এখানে স্থাপন করব। তাহলে কি লিখবো? তাহলে x কিউব প্লাস 3a স্কয়ার b, মানে 3 দুগুণে 6 x স্কয়ার প্লাস 3ab স্কয়ার, স্কয়ার মানে 4, 4 3 12 x প্লাস b কিউব অর্থাৎ 8 হলো। তাহলে আমরা এখানে সূত্রটা মুছে দিলাম। তাহলে এখানে সূত্রটা লিখে দিলাম প্লাস ইকুয়াল টু, এটা কি হবে? গুণ অবস্থায় আছে, ভালো করে দেখো, এর জন্য কোনো বুদ্ধি লাগে না। গুণ আছে, গুণ করব। x কিউব মাইনাস x। তাহলে কি দাঁড়ালো? আমরা একই দেখতে রাশি এবারে আনলে দেখো এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এখানেই কেটে দিতে পারি। তাহলে কি হচ্ছে না 6x স্কয়ার প্লাস 12x, এটাকে এবারে আনলাম
প্লাস এক্স, মাইনাস এক্স ছিল, আমি এপারে আনলাম প্লাস এক্স করে, প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ালো 6x স্কয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। দেখো আমাকে বলেছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখতে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে আমরা লিখেছি। আরেকটি কি বলেছিল, x এর মানগুলো x স্কয়ার x এবং y এর সহগগুলো, x স্কয়ারের সহগ দেখো 6, তারপরে কত রয়েছে x এর সহগ দেখো, x এর সহগ দেখো 13 আর x টু দি পাওয়ার 0 সহগ দেখো 8। তাহলে সহগগুলো আমরা কি পেলাম 6 13 8, 6 13 আর 8। বোঝা গেছে? যদি বোঝা না যায় কমেন্ট করতে ভুলবে না, আমি সেটা নিয়ে আবারও ক্লাস করব। এরপরে পাঁচের দাগের অঙ্কগুলো দেখো, আমি তুলছি। হ্যাঁ, পাঁচের দাগে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে। নিচের বিবৃতি সমীকরণ গঠন করতে বলেছে, সমাধান করতে বলেনি। তাহলে সমাধানটা আমরা পরের চ্যাপ্টারে করব, 1.2 তে করব। 1.1 এ শুধু সমীকরণ গঠন করতে বলা হয়েছে। সমীকরণ গঠন যিনি প্রশ্ন করতে পারেন তিনি তো উত্তর পারেন। তাই এখানে এক্সামিনার কিংবা যিনি বই করেছেন তিনি ছেলেমেয়েদের প্রশ্ন করতে, কেমন সমীকরণ গঠন করতে শিখতে বলেছেন, কারণ সমীকরণ গঠন শিখলেই সে সমাধান পাবে। দেখা যাক 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। এক অংশ অপর অংশের বর্গের সমান, এমন দুটি অংশে বিভক্ত করি। তাহলে কি হবে 5 এর 1। মনে করিলাম হয়েছে, মনে করিলাম একটি অংশ সমান x। তাহলে অপর অংশ কত? অতএব অপর অংশ কত 42। তাহলে 42 মাইনাস x, তাহলে অপর অংশ এইটা। তাহলে বলেছে একটি অংশ অপর অংশের বর্গের সমান, একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে এক পার কন্ডিশন শর্তানুযায়ী এক পার কন্ডিশন কি বলেছে, একটি অংশ কত 42 মাইনাস x, একটি অংশ এর কার সমান বলেছে, বর্গের সমান, অপর অংশের বর্গের সমান। বোঝা গেছে? এটাকে আমরা একেবারে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে সাজাই। কি দাঁড়াচ্ছে দেখা যাক, দাঁড়াচ্ছে কি x স্কয়ার প্লাস x মাইনাস 42 ইকুয়াল টু 0, এই আকারে দাঁড়াচ্ছে। লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডটাকে আমি লেফট হ্যান্ড সাইড করেছি, ওগুলো তোমার রাইট হ্যান্ড সাইডে ছিল, সব সাইন পরিবর্তন হয়ে গিয়ে সমীকরণটি দাঁড়িয়েছে এটা। তাহলে আবার ভালো করে বুঝে নাও, বলছে 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে একটি অংশ যদি x হয় তাহলে অপর অংশ কি হবে, মোট সংখ্যাটা কত 42 মাইনাস x, বলেছে এই অংশটি ওই অংশের বর্গের সমান। তাই এক পার কন্ডিশন তাই লিখেছি, সেটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে সাজিয়ে দিয়েছি। তাহলে বোঝা গেছে উত্তরটি এইটা 5 এর 1। এরপরে 5 এর 2 দেখি, যদি অসুবিধে হয় অবশ্যই কমেন্ট করবে, আমি এগুলো নিয়ে আবারও কথা বলতে রাজি। আমি চাই যে সকল ছাত্রছাত্রী আমার ভিডিওটি ফলো করছো বা আমাকে ফলো করছো তারা যাতে অঙ্কে অ্যাবাভ 80% নম্বর পায়, এবং সেই পাওয়ার জন্য শুধু বইয়ের অঙ্ক নয়, আমরা টেস্ট পেপার ধরবো, আমরা সাজেস্টিভ কিছু শর্ট কোশ্চেন করব, সেগুলো পরের দিকে। অতএব আমাদের টার্গেট 2026 মাধ্যমিক, সময় অনেকটা আছে, সেই সময়ে আমরা এগিয়ে যাব। নাম্বার 2, 5 এর 2, দুটি ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে কি হবে, নাম্বার 2 মনে করিলাম একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা সমান মনে করিলাম একটি ধনাত্মক, কি বলেছে, দুটি ক্রমিক ধনাত্মক। তাহলে একটি কি হবে 2x প্লাস 1 সংখ্যা সমান 2x প্লাস 1, যেহেতু
তাহলে ক্রমিক বলেছে, অতএব পরবর্তী সংখ্যা সমান কি হবে? পরবর্তী সংখ্যা সমান 2x - 1 হয়েছে। এরপরে কি বলেছে? গুণফল 100 এর। তাহলে এক পার কন্ডিশন কি? এক পার আমি এপিসি এক পার কন্ডিশন আমি কি লিখলাম? তোমরা শর্ত অনুযায়ী লিখবে কিংবা এক পার কন্ডিশনকে কথাই লিখে দেবে। তাহলে কি বলেছে? দুটি সংখ্যার গুণফল 143। তাহলে কত হচ্ছে? 2x + 1 * 2x - 1 = 143। 143 তো? হ্যাঁ 143। এইবার কি না এই কন্ডিশনে কি না ax + b ax² + bx + c = 0 আকারে সাজাবো। তাহলে এটা গুণ করে দিই, ভালো করে দেখো তো। এটা a² - b² এর সূত্র a + b * a - b a + b * a - b। তাহলে a² - b²। তাহলে a² মানে কত? 2x এর হোল স্কয়ার 2x এর হোল স্কয়ার অর্থাৎ 4x² - 1 সমান 143। তাহলে পরের লাইনটা কি হবে? 4x² - 1 - 143 = 0। পরের লাইনটা কি হবে? 4x² - 144 = 0। এই দেখো ax² + bx 0 * x এর আগে দেখিয়েছিলাম 0 * x। bx টা এখানে নেই, যেহেতু b এর মান 0 তাই এখানে নেই, ওটা 0 হয়ে গেছে। প্লাস c অর্থাৎ এখানে প্লাস c এর মান -144 = 0। তাহলে আমরা এই অঙ্কটিকেও ওই আকারে পরীক্ষক যে আকারে চেয়েছেন আমরা সেই আকারে সাজালাম। পরে 5 এর 3 এর দাগের অঙ্কটি দেখো। 5 এর 3 এর দাগের অঙ্কটি দেখো, কোথাও অসুবিধা হলে বলো। 5 এর 3 এর দাগের অঙ্ক। 5 এর 3 এর দাগের অঙ্ক দেখো। দুটি ক্রমিক সংখ্যা বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যা, আচ্ছা ক্রমিক সংখ্যা কি? 1 2 3 4 5। এই যে পরপর সংখ্যা, পার্থক্য কত? 1 এর সঙ্গে 2 এর পার্থক্য কত? 2 - 1 সমান কত? 1। তাহলে দেখো 1 এর সঙ্গে 2 এর পার্থক্য 1, 2 এর সঙ্গে 3 এর পার্থক্য 1। তাহলে প্লাস 1 করতে করতে ক্রমিক সংখ্যা যায়, প্রত্যেকটি সংখ্যার সঙ্গে +1 করতে করতে কিন্তু ক্রমিক সংখ্যা যায়। তাহলে আমরা প্রথম ক্রমিক সংখ্যাটা ধরে নিই। তাহলে 5 এর 3 তো হ্যাঁ 5 এর 3। তাহলে প্রথম ক্রমিক সংখ্যা কি ধরলাম? প্রথম ক্রমিক সংখ্যা সমান x। তাহলে পরের সংখ্যাটি কি? পরের সংখ্যাটি সমান কত হবে? পরের সংখ্যাটি সমান x + 1। ওই যে বললাম 2 থেকে 3 2 + 1 তাহলে x + 1। এবার কি বলেছে? কন্ডিশন এক পার কন্ডিশন কি না দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে a হোল স্কয়ার প্লাস করলে কত হবে? তাহলে এক পার কন্ডিশন ইকুয়াল টু কত হবে? x² + x + 1 এই যে বর্গের সমষ্টি মানে প্লাস ইকুয়াল টু 313। 313 বলেছে তো? হ্যাঁ 313। তাহলে এতে ক্যালকুলেশন করি। কেন ক্যালকুলেশন করব না ওই যে আমাকে বলা হয়েছে ax² + bx + c = 0 আকারে সাজাতে। তাহলে x² এই দেখো a + b হোল স্কয়ারের সূত্র অর্থাৎ a² + 2ab + b² = 313 হলো। এবার আমরা সাজিয়ে নিই x² 2x² + 2x + 1 - 313 = 0। এখানে যদি করি 2x² + 2x -312 = 0। এখানে যদি 2 কমন নিয়ে নিই, এই দেখো এখানে যেটা কমন নেব গুণ থাকবে ওপারে গিয়ে ভাগ হয়ে যাবে। তাই এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি x² + x - 2 1 এ 2 2 5 এ 10 2 6 এ 12 = 0। অতএব দেখো ax² + bx + c = 0 আকারে প্রকাশ করা গেছে। অতএব এই সমীকরণটিও দ্বিঘাত সমীকরণ বা পরীক্ষক যা চেয়েছে আমরা সেই আকারে প্রকাশ করেছি। এবার 6 এর দাগে আমরা 5 এর দাগে সবগুলো কমপ্লিট করলাম। 1 থেকে 5 পর্যন্ত কোনোভাবে কোনো অঙ্ক ছেড়ে আমরা করব না।
আমরা প্রত্যেকটি অঙ্ক করব। ইভেন আমরা উদাহরণেরও অঙ্ক করব, কারণ অনেক মাধ্যমিকে অনেক পরীক্ষায় দেখা গেছে উদাহরণ থেকে অঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, আমরা অবশ্যই সেগুলো ফলো করব। এছাড়া অন্য লেখকের বইও আমরা ফলো করব। শুধু অপেক্ষা করো আর মন দিয়ে ক্লাসগুলো দেখো, খাতা পেন নিয়ে বসো, ক্লাসগুলো দেখার পরে নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো, কেমন? পরের দিনে ক্লাসের জন্য অপেক্ষা করো আর প্র্যাকটিস করো। যেখানে অসুবিধে সেখানে পুনরায় আবার দেখো। আর যে সকল অভিভাবকরা আপনারা দেখছেন, আপনারা দেখুন কেমন কতটা উপকৃত হন, সেটা টেস্ট কিংবা প্রিটেস্ট পরীক্ষায় আপনারা বুঝে নেবেন এবং বুঝতে পারবেন। 6 দাগে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এখানেও সমীকরণ গঠন করতে বলা হয়েছে, এখানেও সমীকরণের সমাধান করতে বলা হয়নি। দেখো, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আমি বলেছিলাম প্রত্যেকটি অঙ্কে মূর্ত ধারণা রয়েছে, মূর্ত রয়েছে, বিমূর্ত নয়। দেখো, একটি আয়তক্ষেত্র এঁকে ফেলি, এই একটি আয়তক্ষেত্র এঁকে ফেললাম। বলেছে এই একটি আয়তক্ষেত্র এ বি সি ডি, তার কর্ণের দৈর্ঘ্য কত বলেছে? 15 মিটার, এবং বলেছে কি প্রস্থ দৈর্ঘ্যের থেকে 3 মিটার, দৈর্ঘ্য প্রস্থের থেকে 3 মিটার বেশি। তাহলে আমি যদি প্রস্থ এ বি কে x ধরে নিই এবং তাহলে দৈর্ঘ্য কি হবে? x + 3, 3 মিটার বলেছে তো না 5 মিটার, 3 মিটার বেশি, তাহলে x + 3। এইবার একটুখানি খেয়াল করুন তো, করো দেখি, একটুখানি খেয়াল। এ বি সি একটি দেখো ত্রিভুজ, যা আমরা জানি প্রত্যেকটি আয়তক্ষেত্রে 4 কোণ বা 4টি কোণ, প্রত্যেকটি কোণ কিন্তু সমকোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে ক্লাস 9 এ মনে করো আমরা পাইথাগোরাসকে পড়েছিলাম, তিনি একটা কথা বলেছিলেন, বা তিনি যে সূত্রটি আবিষ্কার করেছিলেন, বলেছিলেন ac² = ab² + bc² + bc²। দেখো, ঠিক এটা এখানে হচ্ছে অ্যাচপার কন্ডিশন, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। তাহলে কি লিখবো? মনে করিলাম প্রস্থ সমান x, অতএব দৈর্ঘ্য কত হবে? অতএব দৈর্ঘ্য সমান x + 3। তাহলে আমরা অ্যাজ পার কন্ডিশনে কি না বলেছে, আমরা কি করছি? জাস্ট এই সাইডটাকে এই পারে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইডটাকে রাইটে নিচ্ছি, রাইটটাকে লেফটে নিচ্ছি। তাহলে কি হবে? ab² + bc² সমান ac²। তাহলে কি হচ্ছে? ab² মানে x², তারপরে কি বলা হয়েছে? x + 3। তাহলে bc² + x + 3 হোল স্কয়ার = 15 এর হোল স্কয়ার। তাহলে কি দাঁড়ালো? তাহলে এখানে দাঁড়ালো x² প্লাস, এটাকে দেখো a + b হোল স্কয়ারের সূত্র, আমরা জানি x² + 2ab + b² = 225, 15 এর হোল স্কয়ার 225 হলো। তাহলে এটাকে আমরা কি করছি? একই দেখতে রাশিকে একদিকে আনছি আর যোগ বিয়োগ গুলো করছি। x² 2x² + 6x + 9 - 225 = 0 = 2x² + 6x মাইনাস 9 ভাগ চলে গেলে কত হবে? 9 ভাগ চলে গেলে 25 থেকে 10 15 16, 216 = 0। তাহলে আমি এই জায়গাটা একটু মুছে দিই এবং এখান থেকে 2 কমন নিই, কমন নেওয়া মানে ভাগ করা বলেছিলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে 2 ভাগ করে দিই, তাহলে কি দাঁড়াবে? এখান থেকে এলাম, এসে লিখতে পারি x² + 3x - 108 = 0। দেখো, আমাকে বলেছিল ax² + bx + c = 0 আকারে লিখতে বা সমীকরণ গঠন করতে। আমি তাই করেছি, আমরা প্রুফ করেছি এবং সমীকরণ গঠন করেছি, অন্যায় কিছু করিনি। তাহলে চলো আমরা কি করলাম? 6 এর 1 এর দাগে করে ফেললাম, আমরা 6 এর 1 এর দাগে করে ফেললাম, শুধু ছবিটা এঁকে নিলাম, কাজটা শেষ। আবার মনে করিয়ে দিচ্ছি, পাইথাগোরাসের সূত্র, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার = লম্ব স্কয়ার + ভূমি স্কয়ার, ভুলবে না কখনো।
হলো। এবার 6-2 দাগের অঙ্ক, 6-2 দাগের অঙ্কটা আমরা দেখি। 2 দাগে কি বলেছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার চিনির প্রতি তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে 80 টাকার চিনি কিনেছে, কত কেজি কিনেছে এটা দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিই x কেজি কিনেছে। তাহলে মনে করি 80 টাকায় তিনি x কেজি চিনি কিনেছেন। তাহলে 1 কেজি চিনির দাম কত? তাহলে 1 কেজি চিনির দাম কত? 1 কেজি চিনির দাম কত হবে? তাহলে কি 80 টাকায় কিনেছে x কেজি চিনি, তাহলে 1 কেজি চিনির দাম 80/x টাকা, 80/x টাকা। তারপরে কি না, উনি যদি ওটা 4 কেজি চিনি বেশি পেতেন, তাহলে 1 কেজি চিনির দাম কত হতো? তাহলে 4 কেজি চিনি বেশি পেলে 1 কেজি চিনির দাম কত হতো? 80/x + 4 টাকা। বলেছে এই দুটো চিনির দামের পার্থক্য হচ্ছে 1 টাকা। এই দুটো চিনির দামের পার্থক্য হচ্ছে 1 টাকা। তাহলে এটা বেশি দাম, তাহলে এখানে 4 কন্ডিশন, 4 কেজি। তাহলে 1 পার কন্ডিশন কি? 1 পার কন্ডিশন 80/x - 80/x + 4 = 1। তাহলে 1 কেজি চিনির দাম এখানে একরকম, 1 কেজি চিনির দাম এখানে একরকম। বলেছে যে দুটো চিনি বা দুই শ্রেণীর চিনির মূল্যের পার্থক্য 1 টাকা। তাই এবার আমরা ক্যালকুলেশনটা করে দিই। তাহলে কি আসছে? এটা কি করতে দেওয়া আছে ভালো করে দেখো, একটা ভগ্নাংশের বিয়োগ আছে, আর কিছু নেই। x * x + 4, তাহলে কি করব? 80 * x + 4 - 80x = 1। আমরা উপরের দিকটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে করার চেষ্টা করছি। উপরের দিকটা মুছে দিলাম। তাহলে কি হচ্ছে? এটা কি আছে? 80x প্লাস 8 × 4 = 32, 320। তাহলে 80x প্লাস 320 মাইনাস 80x এটাকে আমি ওই পারে গুণ করে দেব। তাহলে কি করব? ইকুয়াল টু x² প্লাস 4x। এটা গুণ করলাম, একের সঙ্গে যা গুণ করব তাই হবে, তাই লিখে দিলাম। এই দেখো প্লাস 80x মাইনাস 80x ম্যানেজ হয়ে গেছে। তাহলে পরের লাইনে আমরা কি লিখব? এই রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডে লিখছি, x² প্লাস 4x। তাহলে এটা কি হবে? -320 = 0। দেখো ax² প্লাস bx প্লাস c = 0 আকারে সাজিয়ে আমরা সমীকরণ গঠন করেছি। এই সমীকরণে সমাধান করলে আমরা চিনি, কত কেজি চিনি কিনেছিল বা চিনির দাম কি ছিল, আমরা সবটাই পাবো। যাই পরের অঙ্কে, এটা কত করলাম? চিনির দাগের অঙ্ক, অর্থাৎ 2 এর দাগের অঙ্ক করলাম। এরপরে 6-3টা দেখে নিই। একটা অঙ্ক ছেড়ে করব না, আমরা চেষ্টা করব প্রতিদিন একটা করে। ভিডিওটি বড় হচ্ছে এটা মানছি, কিন্তু প্রতিদিন যদি একটা করে চ্যাপ্টার না করি, তাহলে এক্সট্রা অঙ্কগুলো আমরা করতে পারবো না বা টেস্ট পেপার আমরা ধরতে পারবো না। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। প্রথম একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। তাহলে কত দূরত্ব গেছে? কেমন? ট্রেনের গতিবেগ দেওয়া নেই, আগে গতিবেগটা ধরে নেই। তাহলে মনে করিলাম কত? 6-3 তো, হ্যাঁ মনে করিলাম। তাহলে মনে করিলাম ট্রেনের গতিবেগ, x কিমি/ঘন্টা, হ্যাঁ। তাহলে কত হয়ে গেছে? তাহলে প্রথম ট্রেনটি 300 কিমি গেছে, কত? x/ঘন্টা। তাহলে সময় কত লেগেছে? সময় 300/x ঘন্টা হলো। এইবার কি বলেছে? যদি ট্রেনের গতিবেগ 5 কিমি বেশি হতো ঘন্টায়, তাহলে তার সময় কত লাগতো? তাহলে 300 কিমি যেতে কত সময় লাগতো? x + 5। বলেছে এই দুটোর পার্থক্য হচ্ছে 2 ঘন্টা কম সময় লেগেছে। তাহলে এই সময় মাইনাস এই সময়,
ইকুয়াল টু 2 ঘন্টা। তাহলে কি হবে অ্যাজ পার কন্ডিশন কি হবে 300 বাই x মাইনাস 300 বাই x প্লাস 5 ইকুয়াল টু কত ঘন্টা 2 ঘন্টা। আগের অঙ্কের মতন চলে এসেছে, আমরা করে যাই দেখি কোথায় গিয়ে দাঁড়ায়। তাহলে কি হচ্ছে x ইনটু x প্লাস 5 ভগ্নাংশের বিয়োগ আছে, তাহলে কি হবে 300 ইনটু x প্লাস 5 মাইনাস x ইনটু 300x মাইনাস 300x ইকুয়াল টু 2। আমরা এখানে আরেকটা লাইন করে দেখি, তাহলে কত হচ্ছে 300x প্লাস 5 3 1500 মাইনাস 300x ইকুয়াল টু এটার সঙ্গে এটা গুণ করে দিই, তাহলে 2x স্কয়ার প্লাস 20x 5 দিয়ে 10x ইনটু 2 20x হলো। আমরা তাহলে উপরের দিকটা একটু মুছে দিয়ে করি, দেখা যাক কি দাঁড়াচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে 300x প্লাস মাইনাস কেটে গেল, আমরা ওইটাকে যদি আগে লিখি লেফট হ্যান্ড সাইডটাকে 2x স্কয়ার প্লাস 20x মাইনাস x 1500 ইকুয়াল টু 0। যদি এটাকে 2 কমন নিয়ে নিই তাহলে x স্কয়ার প্লাস 10x মাইনাস 750 ইকুয়াল টু 0। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে আমরা লিখতে পেরেছি বা সমীকরণটি গঠন করতে পেরেছি। বোঝা গেছে? তাহলে আমরা 6 এর 3 করলাম, 6 এর 4 এ চলো 6 এর 4 কি করছি দেখো, 6 এর 4 চলো 6 এর 4 কোথায় আছে 6 এর 4 একটি ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ করলেন। তাহলে আমরা ক্রয় মূল্যটা ধরে নিই, তাহলে 6 এর 4 মনে করিলাম ঘড়ির ক্রয় মূল্য সমান x টাকা। বলেছে লাভ করেছে কত না x%, তাহলে লাভ করলো কত x% মানে কত টাকা, টাকায় রূপান্তরিত করলে তাহলে লাভের পরিমাণ কত x ইনটু x বাই 100 সমান কত হচ্ছে কত টাকায় x% না x টাকায় x%, x আচ্ছা করি x ইনটু x বাই 100 সমান x স্কয়ার বাই 100। তাহলে লাভ করেছে এই টাকাটা। তাহলে আমরা বিক্রয় মূল্য সমান কি জানি, ক্রয় মূল্য প্লাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য প্লাস লাভের পরিমাণ সমান বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত অ্যাজ পার কন্ডিশন ক্রয় মূল্য x প্লাস x স্কয়ার বাই 100 ইকুয়াল টু 336 তো ঠিক আছে। আর ক্রয় মূল্যটা কত x, তাহলে এইটা তাহলে কি দাঁড়াচ্ছে x প্লাস এটাকে এ করলে কি হবে 100x প্লাস x স্কয়ার ও 100x প্লাস x স্কয়ার ইকুয়াল টু 336 ইকুয়াল টু কত হবে, তাহলে কি হবে x স্কয়ার প্লাস 100x ইকুয়াল টু 33600। তাহলে কি দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস 100x মাইনাস 33600 ইকুয়াল টু 0। তাহলে এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে আমরা সমীকরণটি সাজালাম। হয়েছে? তাহলে 6 এর 4 এর দাগের অঙ্ক করলাম, 6 এর 5 এর দাগের অঙ্কতে আমরা যাই, 6 এর 5 এর দাগের অঙ্কতে যাই, গিয়ে দেখি ওখানে কি আছে। যার যেখানে অসুবিধা হচ্ছে অবশ্যই বলবে, সেখানে আমি কথা বলবো। তাহলে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি এবং গিয়ে ওই দূরত্ব
ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। দেখো নৌকার বেগ দেওয়া নেই, স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে নৌকার বেগটা আমরা ধরে নেই, মনে করি তাহলে নৌকার বেগ কত, x কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের দিকে যখন যায়, স্রোতের অনুকূলে যখন যায়, তখন কি হবে, নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ হয়। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে, x প্লাস 2। যেহেতু স্রোতের বেগ কত বলেছে, 2 কিমি পার ঘন্টা, তাহলে x প্লাস 2। তাহলে স্রোতের প্রতিকূলে কি হবে, এই যে বিপরীত দিকে যখন যাচ্ছে, তাহলে সমবেগে বল প্রয়োগ করছে, তাহলে 2 কিমি বেগে মানে বল প্রয়োগ করছে। প্রতিকূলে নৌকার বেগ কত হবে, x মাইনাস 2। তাহলে নৌকার বেগকে বিপরীত দিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে x মাইনাস 2। বলেছে কি না, যেতে সময় লাগে আর আসতে সময় লাগে। তাহলে কত কিমি গেছে, 21 কিমি গেছে, কত সময় লেগেছে, x প্লাস 2 প্লাস আবার 21 কিমি ফিরে এসেছে, কত সময়, x মাইনাস 2। তাহলে এইটা ইকুয়াল টু কত সময় দিয়েছে, 10 ঘন্টা। এটা ইকুয়াল টু 10 ঘন্টা, তাহলে এক পার কন্ডিশন, এটাকে ক্যালকুলেশন করে দেব। আসো ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, এটা একটা ভগ্নাংশের যোগ, x প্লাস 2 ইনটু x মাইনাস 2। তাহলে এটা কত হচ্ছে, 21 ইনটু x মাইনাস 2, আর এটা প্লাস 21 ইনটু x প্লাস 2 ইকুয়াল টু 10। আমরা উপরের দিকটা মুছে দিয়ে করার চেষ্টা করি। উপরের দিকটা মুছে দিলাম, করার চেষ্টা করলাম। তাহলে কি হচ্ছে, 21x মাইনাস 42। তাহলে কত হচ্ছে, 21x মাইনাস 42 প্লাস 21x প্লাস 42, আর এটা দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 10 এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 10 স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 4 মানে 4 10 40 হয়ে গেল। তাহলে কি হচ্ছে, এখান থেকে এই যে 42 প্লাস মাইনাস কেটে গেল, 21 যোগ হয়ে 42 হবে, 42x হবে। তাহলে আমরা আগে এটাকে লিখি কি, 10x স্কয়ার মাইনাস এই যে প্লাস 10x স্কয়ার মাইনাস 42x মাইনাস 40 ইকুয়াল টু 0। এখানে যদি আমি 2 কমন নিয়ে নিই, তাহলে কি হবে, 2 কমন নিলে কি হবে, 5x স্কয়ার মাইনাস 21x মাইনাস 21x মাইনাস কত কমন নিয়েছি, 2 20 ইকুয়াল টু 0। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে সাজানো গেছে। আমরা সমীকরণটা গঠন করেছি। এরপরে vi অর্থাৎ 5 করলাম তো, হ্যাঁ 5 করলাম, এখানে ভুলে থাকতে আছে 4, তাহলে 6 এর 5 করে ফেললাম, 6 এর 6। একটুখানি দেখে নিই, কারণ অনেকটা সময় চলে গেছে, অনেকটা বড় ভিডিও, লেন্দি হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা করে নিই, কারণ আমরা একটাও ছেড়ে করব না। বলেছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি করলে 2 ঘন্টায় শেষ করতে পারত। তাহলে কি হচ্ছে, তাহলে মহিম কত সময় করবে, ধরে নিই x ঘন্টায়, তাহলে মহিম যদি x ঘন্টায় করে, তাহলে মজিদ 3 ঘন্টা বেশি সময় নেবে, অর্থাৎ x প্লাস 3। বোঝা গেছে? আমি খুব সংক্ষেপে, খুব মানে ছোট করে করছি। তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে 1/x প্লাস 1 মানে একটি কাজ x প্লাস 3 একসঙ্গে করলে কত, 2 ঘন্টায় শেষ করবে, ইনটু 2 সম্পূর্ণ কাজটি ইকুয়াল টু 1। তাহলে এক পার কন্ডিশন, এটা হচ্ছে এক পার কন্ডিশন। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, আমি তাহলে আবার বলবো। তাহলে কি হচ্ছে, মহিম x ঘন্টায় সম্পূর্ণ কাজটি করে আর মজিদ x প্লাস 3 ঘন্টায় সম্পূর্ণ কাজটি করে। তাহলে তারা 1 ঘন্টায় কত কাজ করবে, এটা 2 ঘন্টায় করবে, ইনটু 2 সম্পূর্ণ কাজটি করবে। তাহলে আসুন আমরা ক্যালকুলেশনটা করি।
তাহলে ক্যালকুলেশনটা 2 ইনটু রেখে দাও, রেখে দিয়ে এটাকে ভগ্নাংশে যোগ করো, x প্লাস 3 হলো, তাহলে x প্লাস 3 প্লাস x ইকুয়াল টু 1 কি দাঁড়াচ্ছে, তাহলে কি হচ্ছে 2 ইনটু এটা কত হচ্ছে 2 ইনটু 2x প্লাস 3 y রাখার দরকার, আচ্ছা আচ্ছা y x স্কয়ার প্লাস 3x ইকুয়াল টু 1, তাহলে আমরা 2 টাকে গুণ করে দিই, 4x প্লাস 6 ইকুয়াল টু ওপারে পাঠিয়ে দিই x স্কয়ার প্লাস 3x, তাহলে কি দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইকুয়াল টু 0, x স্কয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। আমরা সমীকরণ গঠন করলাম। এরপরে পরের অঙ্ক দেখি, ভিআই অর্থাৎ 7 6 7 এর অঙ্ক, 6 7 এর অঙ্কটা দেখো কি আছে, ভিআই অর্থাৎ 7 দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12। তাহলে কি আমরা দশক স্থানীয় অঙ্কটি ধরে নিই, দশক স্থানীয় অঙ্কটি x, এখানে আমি লিখলাম দশক স্থানীয় অঙ্কটি x, তাহলে একক স্থানীয় অঙ্কটি কত হবে 6 বেশি x প্লাস 6। তাহলে কি বলেছে আরেকবার দেখি, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি, তাহলে সংখ্যাটি কত, আমরা দশক স্থানীয় অঙ্ক কি থাকে 10 গুণ থাকে, তাহলে 10x, তাহলে সংখ্যাটি সমান, এখানে লেখো সংখ্যাটি সমান 10x প্লাস একক স্থানীয় অঙ্ক প্লাস 6, সংখ্যাটি কত দাঁড়াচ্ছে 11x প্লাস 6, সংখ্যাটি এত দাঁড়াচ্ছে। এবার একবার কন্ডিশন কি বলেছে না, অঙ্কদ্বয় এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল এই একটা অঙ্ক এই একটা অঙ্ক, তাহলে একবার কন্ডিশন x into x plus 6 সমান কি বলেছে এর থেকে 12 কম, 11x plus 6 minus 12। তাহলে এই যে সমীকরণটি, এটাকে আমরা ax square plus bx plus c আকারে লিখে দিতে পারলেই অঙ্কটি শেষ। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস 6x ইকুয়াল টু 11x মাইনাস 6 আমরা এখান থেকে উপরে চলে আসছি, তাহলে কি হচ্ছে x স্কয়ার তাহলে প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে কি দাঁড়াচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে আমরা সমীকরণটি গঠন করেছি। বোঝা গেছে? এখান থেকে x এর মান পেয়ে গেলে সংখ্যাটিও পেয়ে যাব, আমরা পরবর্তী কাজ পরে করতে পারব। এরপরে শেষ অঙ্কটি, আজকে এই চ্যাপ্টারের শেষ অঙ্ক, 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ একটি আয়তকার খেলার মাঠে বাইরের চারপাশে সমান চওড়া রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। আমরা ছবিটা এঁকে ফেলি, অঙ্কটা শেষ হয়ে যাবে। আমি অঙ্কটা অর্ধেকটা অর্থাৎ অ্যাজ পার কন্ডিশন পর্যন্ত করে দেব, বাকি তোমরা যারা এই ভিডিওটি দেখলে এতক্ষণ কি শিখলে অঙ্কটি করে ছবি তুলে আমার কমেন্ট বক্সে দাও। তাহলে কি হয়েছে না, বলেছে একটি আয়তক্ষেত্র এঁকে ফেললাম, আয়তকার জমি বা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য 45 প্রস্থ 40, তাহলে দৈর্ঘ্য এটা 45, আচ্ছা এটা উপরে লিখি, এটা 45 আর এটা বলেছে 40, 45 মিটার এটা 40 মিটার। এই যে এ বি সি ডি, তাহলে এ বি সমান 40 মিটার আর বিসি সমান 45 মিটার। বিসি সিডি তো পরস্পর সমান। তো যাই হোক, এরপরে কি বলেছে না, আয়তাকার খেলার মাঠে বাইরের চারদিকে সমান চওড়া রাস্তা আছে। এই দেখো বাইরের চারদিকে সমান চওড়া রাস্তা আছে, কেমন? এই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, এই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 450 বর্গ মিটার। এই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 450 বর্গ মিটার। তাহলে আমরা কত মিটার চওড়া রাস্তা সেটা কিন্তু বলা নেই,
কত মিটার চওড়া রাস্তা সেটা বলা নেই, তাহলে ওটাই ধরে নি। মনে করিলাম রাস্তার চওড়া বা রাস্তাটি প্রশস্ত x মিটার। মনে করি রাস্তাটি x মিটার চওড়া, x মিটার চওড়া বা প্রশস্ত। তাহলে x মিটার দেখো, এই দেখো দৈর্ঘ্য বরাবর এখানে x বেড়ে গেছে, এখানে x বেড়ে গেছে। তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত না, রাস্তা সহ জমির দৈর্ঘ্য ছিল কত 45, বেড়ে গেল দুদিকে x করে 2x, রাস্তা সহ জমির দৈর্ঘ্য। এইবার দেখো রাস্তা সহ জমির প্রস্থ কত, এদিকে x বেড়ে গেছে, এদিকে x বেড়ে গেছে। তাহলে ছিল কত 40, বেড়ে গেল কত 2x জমির প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান ক্ষেত্রফল জানি। তাহলে এইটা গুণিতক এইটা থেকে এইটা গুণিতক এইটা বাদ দিলে 450 হবে। তাহলে আমি এই পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব, এইটা গুণ এইটা করলে পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব। আর এইটার ক্ষেত্রফল পেয়ে যাব এইটা গুণ করলে। তাহলে এইটা থেকে এইটার ক্ষেত্রফল বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে অ্যাজ পার কন্ডিশন কি, অ্যাজ পার কন্ডিশন ইকুয়াল টু কত 45 প্লাস 2x ইনটু 40 প্লাস 2x মাইনাস 40 ইনটু 45 ইকুয়াল টু 450। এইটা এই অ্যাজ পার কন্ডিশনের এই সমীকরণটিকে একেবারে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করে সমীকরণ গঠন করে আমার কমেন্ট বক্সে ছবি তুলে দাও। আমি পরের চ্যাপ্টারে যাব, কোষে দেখি 1.2 তে। আর প্রত্যেকে ভালো থাকো এই শুভকামনা করি, এবং তোমরা প্রত্যেকে 90% নাম্বার কিংবা 80% নাম্বার পাও। তার জন্য আমাকে যেটুকু সময় দিতে হবে আমি অবশ্যই দেবো, কথা দিলাম। নমস্কার।